এই সেই ব্রিজ যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর এই দিকে হচ্ছে ব্যারেজ। এই যে ট্রেন যাচ্ছে, মারাত্মক পরিমাণে ঝড় তোমরা দেখতেই পেলে। তারপরের ওয়েদারটা ছিল বৃষ্টির, তো যার মধ্যে আমি রেনকোট পরিনি, রেনকোট ছাড়া আমি রাইড করে এতটা এলাম। রুদ্রর অবস্থা খুবই খারাপ, দেখো পুরো কাদা মাটি মেখে একাকার হয়ে গেছে। গুড মর্নিং, সময় হয়ে গেছে এখন প্রায় 2:10, আর আমি মানে বেরোতে জাস্ট বেরিয়ে পড়ছি কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে। তো গতকাল আমার বেরোনোর কথা ছিল, বাট শরীরের কন্ডিশান ঠিক ছিল না, পেট প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, যার জন্য বেরোনো হয়নি। তো ফাইনালি ওষুধ খেয়ে শরীরকে সুস্থ করে এখন বেরিয়ে পড়ছি। এবারে ট্রিপ আমি একা করছি, আর যদিও একা বললে ভুল হবে, আমার সাথে রয়েছে রুদ্র। শুধু আমার সেট আপ করেই রুদ্রকে নিয়ে আমি চলেছি সিকিমের উদ্দেশ্যে। আর বেরোনোর দিন মানে আজকে হচ্ছে 5 তারিখ। আজকে সকালে একটা খারাপ খবর পেয়ে গেছি, সেটা হচ্ছে লাচেনের জন্য। লাচেন কিছুদিনের জন্য বন্ধ আছে। তো যারা আমাদের পারমিট বানিয়ে দেয় তারা বললো যে 2-4 দিন টাইম লাগবে, হয়তো একটা অন্য কোনো রুট তৈরি হতে পারে। তো সেটাকে টার্গেট নিয়েই এগোচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমরা সিকিম যাব, তো তারপর বাদবাকি তোমরা দেখতেই পাবে। ডিম্পি আর পাপা অলরেডি ছিল ওপরে দাঁড়িয়ে, তো এখন চলে গেছে ভিতরে, কারণ আমার সেট করতে অনেকক্ষণ টাইম লাগছিল, তাই বললাম চলে যাও, ফোনে কথা বলে নেব। তো চলো বেরিয়ে পড়ি, বাকি মোটো ব্লগিং সেট আপে আসছি। ওম নমঃ শিবায়, জয় শ্রী মহাকাল, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী ভূতনাথ বাবার জয়। সবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম জাস্ট বাড়ি থেকে। এইটা আমার লোকাল, এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে, তারপরে আমি মেন রোডের মধ্যে উঠে পড়ব। আর এবারে তোমাদের জন্য রয়েছে আমার ভিডিওতে একটা নতুন রাস্তার খবর। শুধু একটা নয়, আমার মনে হয় আমি তোমাদেরকে 2খানা নতুন রাস্তার খবর এই ভিডিওতে দিয়ে দেবো, কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার রাস্তাতে। এছাড়া আরও অনেকগুলো রুট রয়েছে, তোমরা সেই রুটগুলো ইউজ করতে পারো। গতকাল 4 তারিখ ছিল, 4 তারিখে ডিম্পির বার্থডে ছিল। ডিম্পির বার্থডের জন্য 4 তারিখ আমি বেরোইনি। আমার প্ল্যান ছিল 4 তারিখ ইভিনিংয়ে, মানে ওই 9টা-10টার দিকে আমি বেরিয়ে যাব কলকাতা থেকে। বাট গতকাল সন্ধ্যের পর থেকে এতটাই শরীর খারাপ লাগছিল এবং পেটের সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমি প্ল্যান চেঞ্জ করি এবং গতকাল ফুল রেস্ট করি বাড়িতে। আজকে সারাদিনও রেস্ট করি। আজকে বিকালের পর থেকে সবাই চাইছিল যাতে আমি না যাই, বাট ছুটি নিয়েছি। ছুটিতে যদি বাড়িতে থাকি তাহলে সত্যি মানে অফিস জয়েন করার পরে আর মন মানবে না। তো তাই অগত্যা বেরিয়ে পড়লাম তোমাদের জন্য। যেই রাস্তাটার জন্য এতদিন সবাই ওয়েট করছিল, এই সমস্ত বাইকার ওয়েট করছিল, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম এন্ট্রান্সটার জন্য। কারণ মধ্যমগ্রামের দিকে যাওয়া মানে অনেকটা কনজেস্টেড এরিয়া দিয়ে গিয়ে তারপরে মধ্যমগ্রামে গিয়ে তারপর রাস্তা চেঞ্জ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হতো। তো এখন টোটালি ক্লিয়ার হয়ে গেছে। আর দ্বিতীয়ত আরেকটা রাস্তার খবর দেব, এই ভিডিওতেই দেব। সেটা মোটামুটি কলকাতা থেকে 320 কিলোমিটার যাওয়ার পরে সেই রাস্তাটা রয়েছে, তো সেটার জন্য সময় লাগবে। তো আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। এই মুহূর্তে জাস্ট আমি এয়ারপোর্ট ক্রস করছি। আমার ডান দিকে হচ্ছে এয়ারপোর্টের মেন গেট, এটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর। আর এখান থেকে জাস্ট ওই 400 মিটার মতো গেলেই এখানে ব্রিজ পড়ছে, যেখান থেকে বাঁদিকে ঘুরে যাচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। এইটা চলে যাচ্ছে বাঁদিকে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা এতদিন ধরে এই সোজা রাস্তা দিয়ে যেতাম, যদিও এখন রাস্তার অবস্থা আগের থেকে অনেক বেটার হয়েছে। এইটা ওপরের ব্রিজটা, যেটা দিয়ে মধ্যমগ্রাম থেকে যত গাড়ি আসছে তারা এসে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে মিশে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে দক্ষিণেশ্বরের দিকে, বরানগর হয়ে দক্ষিণেশ্বর। আর তার ঠিক মাঝখানে একদম মাঝ বরাবর টোটাল জার্নিটা হচ্ছে 11 কিলোমিটারের। মাঝ বরাবর বললে ভুল হবে, ওই 4.5 থেকে 5 কিলোমিটার যাওয়ার পরেই রাস্তাটা চেঞ্জ হয়ে ডান দিকে ঢুকে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এই যে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে এরকম ডিভাইডার তৈরি হয়েছে, এইটা ছিল পুরনো রাস্তাটা, আর এখন হয়ে গেছে এটা নতুন রাস্তা। এই যে পুরনো রাস্তাটা রয়েছে এইটা অ্যাকচুয়ালি কানেক্ট হবে ব্রিজের ওপর দিয়ে, মানে
যারা দক্ষিণেশ্বরের দিকে যাবে তারা এই রাস্তা ধরে ব্রিজের ওপর দিয়ে চলে যাবে, আর যারা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবে তারা এখান থেকে ডান দিকে চলে যাবে। ঠিক ব্রিজের তলা দিয়ে ডান দিকে যাওয়ার রাস্তা আছে, ওখান থেকে ডান দিকে চলে যেতে হবে। সবে পিলারগুলো রেডি হচ্ছে, এরপরে বাদবাকি সমস্ত প্রসিডিওর। ডান দিকে যাওয়ার জন্য আচ্ছা আগে থেকে ঘুরে আসতে হবে, এখন এই মাঝখানটা ওপেন করেনি, যেহেতু সিগন্যাল বোর্ডগুলো বসেনি তাই মাঝখানটা ওপেন করা নেই, আগে থেকে গিয়ে ঘুরে আসতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি ভাটপাড়া পানপুরে, মানে আমার এই বাঁ দিকের লোকেশন, ডান দিকের লোকেশনটা হচ্ছে ভাটপাড়া পানপুর লোকেশন। এই হচ্ছে ভাটপাড়া পেট্রোল পাম্প, আর এখান থেকে কল্যাণী হচ্ছে 14 কিলোমিটার রাস্তা। তো আমার মাঝখানে আর দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, যেহেতু মাঝে মধ্যে আমাকে একবার দাঁড়াতে হতে পারে, সেটা হচ্ছে ওআরএস খাওয়ার জন্য, কারণ ওটাই এখন আমার খাবার, ওটাই এখন আমার সব কিছু। তো ভাবছি একবারে কৃষ্ণনগর চলে যাব, কৃষ্ণনগরে গিয়ে তারপরেই দাঁড়াবো। মোটামুটি 106 কিলোমিটার রাস্তা আমাকে কমপ্লিট করতে হবে কৃষ্ণনগর পৌঁছানোর জন্য। ফাইনালি আমি চলে এসেছি কল্যাণীতে, আর এই সমস্ত ব্রিজগুলো যা সদ্য তৈরি হয়েছে এগুলোরই ভিডিও এখন খুব পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ব্রিজগুলোর জন্যই এখন এখানকার যান চলাচল খুব ইজি হয়ে গেছে, আর ডেফিনেটলি আমার কাছেও এটা খুব অ্যাট্রাকটিভ বিষয় একটা। আমি এতবার কল্যাণী থেকে যাতায়াত করি, বাট আমার এই ব্রিজগুলোর ওপরে ওঠা হয়ে ওঠে না। ফার্স্ট টাইম আমি এই ব্রিজটা ধরলাম, কারণ আমি নিচের রাস্তা ধরে চলে যাই বুদ্ধবার্গের ভেতর দিয়ে, কল্যাণী IMS এর সামনে দিয়ে আমি চলে যাই। তো এই রাস্তাটা দিয়ে গেলেও আমি ডিরেক্ট গিয়ে কৃষ্ণনগরে মিশবো, তারপর কৃষ্ণনগর থেকে সোজা চলে যাব বহরমপুর হয়ে মালদা, মালদা থেকে ডিরেক্ট কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। মা ফ্লাইওভার, মানে আমাদের কলকাতায় যে রয়েছে মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পরে একটা রাস্তা, সেটা হচ্ছে খিদিরপুর ব্রিজ, যেটা মহেশতলা কানেক্ট করে। আর ঠিক তারপরেই আমার এইরকম একটা এত বড় একটা লম্বা ব্রিজের উপরে ওঠার অভিজ্ঞতা রয়ে গেল। কল্যাণীতে ফার্স্ট টাইম এরকম একটা ব্রিজের উপরে উঠলাম। আর যদিও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী আসার মধ্যে 40% রাস্তাটাই হচ্ছে পুরো ব্রিজের ওপরে, বারবার ব্রিজে উঠছি আর নামছি। ফাইনালি আমি ন্যাশনাল হাইওয়ে 12-এ চলে এসেছি। এই রাস্তাটাই আমাকে ডিরেক্ট কানেক্ট করবে শিলিগুড়ি অবধি, তারপরে আমি রাস্তা চেঞ্জ করব আবার। 10 ঘন্টার জার্নি আছে আমার। গুগল বাবাজি দেখাচ্ছে আমি 2 থেকে 2:30-এর মধ্যে পৌঁছে যাব শিলিগুড়ি। তো আমি জানি না, আর যদিও আমার বেশি তাড়াহুড়ো নেই, আমি ধীরে সুস্থেই যাব, যেহেতু এবার আমি সোলো রাইড করছি, সাথে রয়েছে অনলি রুদ্র, আর কেউ নেই, তাই খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে রাইডটা করতে হবে। সময় হচ্ছে এখন 4:10, আর আমি জাস্ট শান্তিপুর ক্রস করছি। এই যে এখান থেকেই বাঁ দিকে রাস্তা চলে গেল, এটা শান্তিপুর গ্রাম, টাউন যেটাই বলো, তার ভেতরে ঢুকে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। জাস্ট 12 থেকে 13 কিলোমিটার গেলে আমি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান পৌঁছে যাব। সময় হয়ে গেছে এখন 4:30, আর আমি জাস্ট এসে কৃষ্ণনগরে ঢুকলাম। আর এই 400 মিটার মতো গেলেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ভেবেছিলাম দাঁড়াবো না, পরে ডিসিশনটা চেঞ্জ করলাম, একটু দাঁড়ালে বেস্ট হয়। একটু দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই, একটা জলের বোতলও নেওয়ার আছে, সেই জন্য দাঁড়ানো আরও। তো জলটা খেয়ে তারপরে আবার 10 মিনিট ওয়েট করে তারপরে আবার রাইডটা শুরু করব, ওটা সব থেকে বেস্ট হবে। এই কৃষ্ণনগর থেকে আবার বেরিয়ে পড়লাম। 5:13 হয়ে গেছে সময়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জল খেলাম, ওআরএস খেলাম, আর অনেস্টলি বলছি ওয়েট করছিলাম, যদি বাথরুমে যেতে হয় তো তার জন্য ওয়েট করছিলাম। তো ততক্ষণে সকাল হয়ে গেছে প্রায়, এই জাস্ট ভোরের আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আমার রাইড আবার আগের মতো অন হয়ে গেছে। এই রকম জঙ্গল দেখলেই বোঝা যাচ্ছে যে আমি জাস্ট দেবগ্রাম বেতুয়াডাওরি ঢুকছি। দেখো খালি অবস্থাটা। আর এদিকে লরির জামটা সবসময়ের জন্যই বেশি থাকে, তো এই ফাঁক ফোকর দিয়েই আমাকে যেতে হচ্ছে।
আমাকে এখনো 50 কিলোমিটার যেতে হবে বহরমপুর ঢোকার জন্য। এই হচ্ছে রাস্তা, আর ওয়েদার এখনো অবধি সেরকম ঠান্ডাই রয়েছে। সূর্য যখন উঠবে তখন হয়তো একটু টেম্পারেচার আমরা পাবো। সূর্য উঠলে তবেই একটুখানি রোদ্দুরের আবহাওয়াটা গায়ে আসবে, তখন গিয়ে একটু মনটা শান্তি হবে। আপাতত এরকম ঠান্ডার মধ্যে জরাজীর্ণভাবেই চলছি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সমস্ত রাস্তা ঠিক আছে, শুধু এই বহরমপুর ঢোকার আগে এই দেবগ্রাম এই এরিয়াটাতে খালি রাস্তাটা এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বাদবাকি টোটাল রাস্তা রেডি। এটা আমরা যখন রাতের বেলা ফিরি, মানে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরি, তখনও আমরা ওই অপোজিট রাস্তাটা দিয়ে আমরা এইভাবেই ঠিক লাইন বাই লাইন আসতে হয় রাতের বেলা অন্ধকারে, আর এই যাওয়ার সময় এরকম দিনের বেলা ক্রস করতে হয়। কিছু করার নেই, এই রাস্তা নিয়ে হয়তো অন্য কোনো পরিকল্পনা আছে যার জন্য এই রাস্তাটাকে ফেলে রেখেছে, বহুদিন হয়ে গেল। এরকম উঁচু করে বালিগুলোকে সমস্ত রাখা, আর সামনে এরকম লাইন আপ করে সমস্ত গাড়িগুলো যায়। আপ টু 12 থেকে 13 কিলোমিটার এইভাবেই যেতে হয়, তারপর গিয়ে রাস্তাটা আবার ঠিকঠাক হয়। বাইক চালানো যাচ্ছে না, এরকম জোরে ঝড় হচ্ছে। দেখো সমস্ত গাছপালাগুলো ডান দিকে হেলে গেছে। আর বেশি না, ওই 10-11 কিলোমিটার মতো আমাকে যেতে হবে, তাহলে বহরমপুর ঢুকে যাব আমি। আর বহরমপুর গিয়ে আমি একটু বেশি টাইমের জন্য দাঁড়াবো, তখন গিয়ে দু একটা কাজ আছে, ওই কাজগুলোকে কমপ্লিট করে নেবো। মানে আমার বাইকের কাজ আছে দু একটা, ওগুলো কমপ্লিট করে নেব। আর এই হচ্ছে বহরমপুর বাইপাস রোড, যেটা একদমই নতুন করে তৈরি করে রাখা হয়েছে আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য। সমস্ত গাড়ি বাইক এই রাস্তার ওপর থেকে এখন যাতায়াত করে। আর আগে মানে বছর 5 আগেও রাস্তাটা এত সুন্দর ছিল না, এখন যতটা করে দিয়েছে এত সুন্দর। 3টে লেন মানে বুঝতে পারছো গাড়ি কতটা বেশি পরিমাণে যাতায়াত করতে পারবে একটা কম সময়ের মধ্যে। এই যে রাস্তাটা বাদিকে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে বহরমপুর টাউন, আর এই রাস্তাটা সোজা চলে গেল বহরমপুর বাইপাস। সময় লেগে গেল কারণ রাস্তায় মাঝখানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই গাড়িটা আবার মনে হয় বাদিকে চাপবে নাকি। ওদিকে প্রচণ্ড ঝড় তোমাদেরকে দেখালাম, আর এদিকের কন্ডিশনটা দেখো কীরকম হয়ে রয়েছে, পুরো রাস্তাঘাট ভেজা, এখানে গাছপালাতে জল লেগে। দেখে বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে এখানে, কিংবা হয়তো ঘন্টা 2 আগে হয়তো বৃষ্টি এখানে হয়েছে। তো যাই হোক, আমাকে এখান থেকে আরও মোটামুটি 10 কিলোমিটার যেতে হবে আমার যে লোকেশনটায় বসার কথা, পাপ্পুদা ধাবা। তো ওখানে অবধি আমি গিয়ে তারপরে একবারে দাঁড়াবো, কারণ বহরমপুর বাইপাস ধাবাটা এখনও অবধি ওপেন হয়নি। সময় হয়ে গেছে এখন 7:20, আর আমি বহরমপুর ক্রস করেও প্রায় 40 কিলোমিটার এসে দাঁড়িয়ে রয়েছি। মারাত্মক পরিমাণে ঝড় তোমরা দেখতেই পেলে, তারপরের ওয়েদারটা ছিল বৃষ্টির। তো যার মধ্যে আমি রেনকোট পরিনি, রেনকোট ছাড়া আমি রাইড করে এতটা এলাম। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, এই হচ্ছে রাস্তা পুরো দেখো, পুরো জল জমে রয়েছে। ওপরে ওয়েদার দেখলে বুঝতেই পারছো, পুরো ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, তার মধ্যে রুদ্রর অবস্থা খুবই খারাপ। দেখো পুরো কাদা মাটি মেখে একাকার হয়ে গেছে, লাইটের অবস্থাগুলোও খারাপ হয়েছে কারণ কাদার জন্য। আর দেখো হেলমেটের অবস্থা কি হয়ে রয়েছে। তো আপাতত একটুখানি ওয়েট করব, যেহেতু অলমোস্ট 250 কিলোমিটার আমি রান করে নিয়েছি। একটুখানি ওয়েট করব, তারপরে আবার রাইড শুরু করব। আর এর মাঝে আমি গাড়িটাকে একটু পরিষ্কার করে নিই, ওটা না করলে আমার পোষাবে না, অস্বস্তি হবে। তো চলো করে নিই, তারপরে আবার আসছি। 10 মিনিটের জন্য দাঁড়াবো ভেবে দাঁড়িয়েছিলাম, বাট আমি প্রায় ওই মোটামুটি 35-40 মিনিট দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টিটা হচ্ছিল ভালোই, গুড়ি গুড়ি অনেকক্ষণ ধরে হচ্ছিল, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো বেরিয়ে পড়েছি, আবারও এরকম গুড়ি গুড়ি আমার উইন্ডশিল্ডের মধ্যে এসে লাগছে, বুঝতে পারছি সেটা। তো যাই হোক, এগিয়ে যেতে হবে। নর্মালি কলকাতা থেকে শিলিগুড়ি আসতে গেলে এখনও আর 300 কিলোমিটার গেলে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়, বাট আমার ডিস্টেন্সটা একটু ডিফারেন্ট। আমার 700 কিলোমিটারের রাইড রয়েছে আজকে। তো জানি না আমি পৌঁছাতে পারবো কি না, তবুও দেখা যাক কি হয়। তো বেরিয়ে পড়েছি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যেই প্রথমত, তারপর যদি পসিবল হয় তাহলে পাহাড়ের ওপরে আজকে উঠে যাব, এটাই আমার মেন টেন্ডেন্সি। তো চলো এগিয়ে যাই,
এখান থেকে মোটামুটি আমাকে 80 কিলোমিটার যেতে হবে, তাহলে আমি গিয়ে মালদা পৌঁছাবো। আর মোটামুটি 200 কিলোমিটার কমপ্লিট করলে আমি ডালখোলা গিয়ে পৌঁছাবো। তো চলো এগিয়ে যাই। রাস্তার কন্ডিশন এখন মোটামুটি 8টা বাজে, সময় 8টা 10 হয়েছে। আর যে ঠান্ডা ওয়েদার রয়েছে, যদি আগামী 12টা অবধি যদি এই ওয়েদারটা থাকে তাহলে আর কোনো কথা নেই, আমি 80% রাইড কমপ্লিট করে নেব, এটা আমার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি হতে থাকে। অগত্যা দাঁড়িয়ে আমি রেনকোটটা পরেই নিলাম, আর কোনো উপায় নেই। গুড়ি গুড়ি যেভাবে বৃষ্টি পড়ছে, এরপরে এই ভেজা অবস্থায় বাইক চালালে ঠান্ডা লেগে যেতে পারে, তারপরে পাহাড়ের ওপরে গিয়ে আরও বেশি প্রবলেম হতে পারে। এই জন্য আমি পরেই নিলাম রেনকোট। যেহেতু পুরোপুরি রেনি ওয়েদার, তাই আমার স্পিডটা এখন আগের থেকে অনেক কমে গেল। 60-80-তে আমাকে গাড়ি চালাতে হচ্ছে। আর এই হচ্ছে সেই হ্যান্ডেলে ভাইব্রেশন, যেটাকে নিয়েই আমি জাস্ট উমারপুর ক্রস করছি। ফাইনালি ফারাক্কা ঢুকতে চলেছি। আর 40 কিলোমিটার বাকি আছে। 40 কিলোমিটার পরে ফারাক্কা ঢুকবো। আর যেটা তোমাদের জন্য দ্বিতীয় অ্যাট্রাকশন ছিল, সেটা হচ্ছে ফারাক্কা নিউ ব্রিজ। আমি জানি না, এখনও কনফার্ম না যে ব্রিজটা ওপেন করে দিয়েছে কি না, তবে খবর পেয়েছি যতদূর ব্রিজটা ওপেন হয়ে গেছে। সবাই ভিডিও করছে, আপলোড করছে। তো এবার দেখা যাক, বাদবাকিটা সামনে গেলে বুঝতে পারবো। আবারও তোমাদের দেখিয়ে দিই আমার কিছু কিছু সুন্দর লোকেশন, যার মধ্যে হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটা এসে যাওয়া মানে আমি অলমোস্ট ফারাক্কা পৌঁছে গেছি। মানে আর বেশি দূর না, আর ওই মোটামুটি 18 কিলোমিটার কি 16 কিলোমিটার রাস্তা আছে, তারপরে ফারাক্কা পৌঁছে যাব। সুন্দর একটা ব্যাপার, অসাধারণ। এই মুহূর্তে আমি রয়েছি ধুলিয়ানে। আর এখান থেকে এই সামনে যে চারমাথার মোড় আসছে, এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে চলে যাওয়া যাবে পাকুড়। আর এই রাস্তাটাই সোজা কন্টিনিউ করছে ফারাক্কা ব্রিজের দিকে, ফারাক্কা ব্যারেজের দিকে। তো আমার একটু পেট্রোল ভরার ছিল, বাট এত ভেতরে ওই সামনে একটা ইন্ডিয়ান অয়েল দেখা যাচ্ছে, ওখান থেকে পেট্রোলটা রিফিল করে নিই। কারণ আমি গত পরশু দিন রাত্রিরে পেট্রোল ফুয়েল আপ করেছিলাম বেরোবো তার জন্য, বাট গত পরশু দিন বেরোনো হয়নি, গতকাল রাত্রিরে বেরিয়েছি। তো ফুল ট্যাঙ্কে আমার গাড়ি ভালোই এসছে। আমি কোনো ক্যালকুলেশন রাখি না যদিও, যেহেতু এখন ফুয়েল ট্যাঙ্ক প্রায় খালির দিকে গেছে, রিজার্ভে যেতে যাচ্ছে, তো সেই জন্যই আমি ফুয়েল ট্যাঙ্কটা এখন ভর্তি করে নেব। আমাকে আজকে আরও একবার ফুয়েল ট্যাঙ্ক রিফিল করতে হবে। ফাইনালি যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। আমি এই জিওর পাম্পটাই খুঁজছিলাম ফুয়েল আপ করার জন্য, একটু সস্তা তার জন্য। ফাইনালি জিও পাম্প থেকে পেট্রোল রিফিল করে আবার বেরিয়ে পড়লাম। জিও পাম্পটা এই জন্যই আমি প্রেফার করি, কারণ খুব ভালো কোয়ান্টিটি, ভালো কোয়ালিটি পেট্রোল পাওয়া যায় জিওতেই একমাত্র। বাকি এইচপি আর ইন্ডিয়ান অয়েলের উপরে ভরসা আমার উঠে গেছে। জল মেশানো মাল পাওয়া যায় এইচপি আর ইন্ডিয়ান অয়েলে। তো চলে এসেছি সেই নতুন ব্রিজটার ওপরে। এই সেই ব্রিজ যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এই দিকে হচ্ছে ব্যারেজ। এই যে ট্রেন যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করি, দাঁড়াও, এর থেকে বেশি জুম আমি নিতে পারবো না। তো ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরনো ব্রিজটা, যেটা দিয়ে সবাই এখন যাতায়াত করে, ইভেন আমাকেও যেতে হবে ওটা দিয়ে। আর এই হচ্ছে জলটা, ওই পারে জলটা স্টক করা থাকে, যেটা এখান থেকে রিলিজ করে। আর এটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা এখনও অবধি তৈরি রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন। এটা কমপ্লিট হতে মোটামুটি এখনও মাসখানেক সময় লাগবে, যেটা হয়ে গেলে তারপরে হয়তো সবাই একটা রিল্যাক্স করে রাইড করতে পারবে গাড়ি নিয়ে, বাইক নিয়ে। তো ব্রিজ থেকে আমি আবার রিটার্ন যাচ্ছি আমার রাস্তার দিকেই। আমাকে ব্যারেজের রাস্তাটা দিয়েই যেতে হবে। এই হচ্ছে আমাদের পুরনো ফারাক্কা ব্রিজ, যেটা প্রতিবারই তোমাদেরকে একবার এক ঝলক করে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ব্রিজের কন্ডিশন, দেখো খালি রাস্তা। আর দেখো অর্ধেক লোক ফুটপাথের ওপর দিয়ে বাইক নিয়ে চলে যায়, দেখো চলে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, এরকম সিঙ্গেল লেন থেকেই যেতে হবে, তার সাথে একটা ব্রিজের ভাইব্রেশন, মানে যখন তখন ভেঙে পড়বে এরকম একটা ব্যাপার মাথায় নিয়ে চলে যেতে হবে। আর ঠিক বাঁদিকে ওপর থেকে যাচ্ছে ট্রেন লাইনটা,
আর তার পাশে রয়েছে লক গেটগুলো, মানে এই ব্যারেজের যে লক গেট সেগুলো এই পাশেই রয়েছে। আর দেখো অগাধ জল, কত জল লাগবে। জাস্ট মালদা পারদেশি দাবা ক্রস করে আমি এগিয়ে যাচ্ছি রায়গঞ্জের দিকে। আর বেশি না, ওই মোটামুটি আমাকে 45 কিলোমিটার মতো ক্রস করতে হবে। প্রতিবারের মতো এবারও লাঞ্চ কমপ্লিট হলো এমজি ধাবাতে। এই ছিল এমজি ধাবা। তো এখন প্রায় সময় হয়ে গেছে 3:30। আমি 1 ঘন্টারও বেশি টাইম বসেছি। তো মাঝখানে অনেকগুলো ট্রিপ চেঞ্জ হয়েছে, অনেকভাবে অনেক কিছু করলাম। অরূপদাও ফোন করছিল 2-3 বার করে। তো চলো যেতে যেতে বলছি সেই ঘটনা। আগে বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সেই গল্প শোনাচ্ছি। লাঞ্চ করে অনেকটা সময় আমি এখানে বসে রেস্ট করছিলাম, কারণ যেহেতু একা রাইড করছি তাই আমার একটু চোখটা ঢুলছে। একটা পার্টনার হলে কিংবা কেউ যদি পিছনেও বসে থাকে তাহলে অ্যাটলিস্ট গল্পের ছলে রাইড করতে করতে না চলে যাওয়া যায়। যেহেতু একা হাই স্পিড রাইড করছি তো তাতে আমার একটুখানি বেশি অলস লাগছে, বেশি উইক লাগছে, সেই জন্য আমি বেশিক্ষণের জন্য ওয়েট করছিলাম। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি অনেকটা রাত্রির করে বেরিয়েছি তাই আমার এরকম হচ্ছে। আর প্রচুর গরম, তাই একটুখানি বেশিক্ষণ টাইম খেয়ে দিয়ে উঠে আমি রেস্ট করে নিলাম, এটা আমার জন্য বেটার হলো। তো তারপরে অরূপদারও কাছে ফোন করেছিলাম, অরূপদাও বললো যে ডিরেক্ট মানগান চলে আসিস না, মানগানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তাই এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 150 কিলোমিটার, আর এখান থেকে গ্যাংটক হচ্ছে 250 কিলোমিটার। মানে আমি শিলিগুড়ি থেকে আর 100 কিলোমিটার গেলে আমি গ্যাংটক পৌঁছে যাব। তো অরূপদা বললো যে মানগানে আয় মিট করি। তো কালকে আমি অরূপদার সাথে পুরো দিনটা কাটাবো, এটাই প্ল্যান। তারপরে আমি নর্থ সিকিমে ঢুকে লাচুং চলে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো আপাতত আমি এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি থেকে যাব গ্যাংটক। তো আমার মনে হয় গ্যাংটক আমি পুরো কমপ্লিট করতে পারবো না, তো দেখা যাক। এই দেখো এখান থেকে যে এই ডান দিকে চলে যাচ্ছে 28 কিলোমিটার কিষানগঞ্জ, আর বাঁ দিকে চলে গেল পূর্ণিয়াটা হচ্ছে বিহারের সেকশন, কিষানগঞ্জটাও বিহারের মধ্যেই পড়ে। তো আর এইখান থেকে এই ব্রিজটার তলা থেকে আমরা ডান দিকে চলে যাব, তাহলে আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি চলে যাব। মাঝখানে আরেকটা আমাদের রাস্তা পড়ে, সেটা হচ্ছে ইসলামপুর। আমরা ইসলামপুরটাও ক্রস করব। প্রতিবার এই রাস্তায় জ্যাম পাই এবং বিকাল 5টা-6টার পরে এই জায়গাটা কমপ্লিট করি আমি। তো এইবার অনেকটাই তাড়াতাড়ি বেরোলাম, আর যদিও আরও আগে বেরিয়ে যেতে পারতাম, বাট যেহেতু কলকাতা থেকে আসা 3-4 জন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তো তাদের সাথে গল্প করতে করতে আরও বেশি লেট হয়ে গেল। আমার বাঁ দিকে যে স্টেশনটা দেখছো এটাই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, ওই যে লেখা আই লাভ কিষানগঞ্জ। আর এটা দেখো বিহার পুলিশের গাড়ি, কলকাতা পুলিশের থেকে অনেক সুন্দর, অনেক। একটা ফাটাফাটি রকমের রাস্তা করে দিয়েছে কিষানগঞ্জের ভেতরে। আগে যেটা ভয় ছিল যে খুব খারাপ রাস্তা, যেতে পারবে না, প্রবলেম হবে, একদম দুর্দান্ত রাস্তা করে দিয়েছে, কোনো কথা হবে না এই রাস্তা নিয়ে। আমি লাস্ট মান্থেও এসছি, মানে ফেব্রুয়ারিতেও যখন এসছি, তুখার লেভেলের রাস্তা ছিল। মার্চে আসা হয়নি, এপ্রিলে এসছি, তুখার লেভেলের রাস্তা, কোনো কথা হবে না। শুধু এই বর্ষাকালটা গেলেই রাস্তাটা বিগড়ে যাবে, যত লরি যত বাস এই রাস্তা দিয়ে যাবে, তারপরে রাস্তাটার একাকার হয়ে যাবে অবস্থা। এই যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ইসলামপুর চলে গেল, আর এই ডান দিক থেকে যে রাস্তাটা যাচ্ছে এটা বাইপাস, যেটা ইসলামপুর বাইপাস নামে বিখ্যাত। এটাই হচ্ছে সেই রাস্তা, আর এখান থেকে আমি চলে যাব। কাকু চলে যাচ্ছি। আমাদের সিগন্যাল লাগে না অত চট করে। এটা হচ্ছে টাউনের রাস্তা, সমস্ত বাসগুলো সব ইসলামপুরের ভেতর দিয়ে যায়, তারপরে গিয়ে শিলিগুড়ি ওঠে। আর আমরা বাইপাস দিয়ে সোজা বেরিয়ে যাব, তাহলে আমাদেরকে ওই জ্যামের মধ্যে পড়তে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। আগে থেকে এই সামনের রাস্তাটা গিয়ে আবার আগে থেকে এই রাস্তার মধ্যেই মিশে গেছে। ভোরবেলা যখন সূর্য ওঠেনি তখন আমি রাইড শুরু করেছি। প্রতিবারের মতো কলকাতা থেকে শিলিগুড়ি আসার ব্যাপারটা মানে আমার কাছে একটা খুব বড় এক্সাইটমেন্টের ব্যাপার। এটা অনেকে মানতে চায় না, অনেকে অনেক কিছু বলে যে বেকার শুধু শুধু করা, কিন্তু জীবনে একবার যদি তোমরা পারো
বাইক নিয়ে একবার কলকাতা থেকে শিলিগুড়ি আসো কিংবা গাড়িতে আসো, 4 হুইলারে আসো, আর পাহাড়ে একবার ঘুরে যাও সেলফ ড্রাইভ করে, সেলফ রাইড করে, বুঝে যাবে আমার কথা সত্যি না মিথ্যা। দেখো এবার মেঘটা দেখে মনে হচ্ছে মেঘ দিয়েই একটা পাহাড় তৈরি হয়ে গেছে, দেখো কি দুর্ধর্ষ লাগছে। আরে এইসব সিন দেখতে গেলে আসতে হবে পাহাড়ের কাছাকাছি লোকেশনে, চট করে আমাদের সমতলে এসব দেখা যাবে না বস। যত আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে আসছি তত আস্তে আস্তে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখন দেখো পুরো ঘন চা বাগান আমার বাঁ দিকে আর ডান দিকে। ডান দিকেরটা যদিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক মতো, এই দেখো, আর বাঁ দিকে তো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো এই যে ব্রিজটা থেকে নামছি, এই ব্রিজটাই হচ্ছে মানে এই মোড়টার নামই হচ্ছে বাগডোগরা, আর আমার ঠিক ডানাতেই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আর আমরা এখান থেকে ব্রিজের তলা দিয়ে ওই পারে চলে যাব। এই রাস্তাটা সোজা শিলিগুড়ি কানেক্ট করবে। এবার কথা হচ্ছে এখান থেকে আপ টু সেবক অবধি আমাকে ধাক্কা দিতে দিতে যেতে হবে। পাক্কা 35 মিনিট লেগে গেল বাগডোগরা থেকে দার্জিলিং মোড় ক্রস করতে। এই এখনও আরও কিছু রয়েছে ডাইভারশন, এগুলো ক্রস করব, তারপরে যাব সেবক রোড। বাবা, গুগল বাবাজি বলছে 9:20 হবে আমার পৌঁছাতে, বাট দেখা যাক। রংপুর পৌঁছানোর জন্য আমাকে প্রায় 1 ঘন্টা আমাকে নষ্ট করতে হলো, সেই জন্যই গুগল ম্যাপে এত বেশি টাইম দেখাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি সেবক ফরেস্টে এন্ট্রি করছি, আর এখান থেকে আমি 60 কিলোমিটার যাব রংপুর উদ্দেশ্যে। তো মোটামুটি সেবক ফরেস্টই হচ্ছে 13 কিলোমিটার রাস্তা। তো ভেবেছিলাম একটু চা খাবো, একটা সিগারেট খাবো, বাট আর দাঁড়ানো হলো না। মানে কোথায় দাঁড়াবো, এত ধুলো, এত জ্যাম, সেই করে করে আর দাঁড়ানো হলো না। তো যাই হোক, সেবকটা ক্রস করি তারপর দাঁড়াবো, এটাই আপাতত একটা প্ল্যান। আর যদি মাঝখানে কোনো দোকানপাট পেয়ে যাই ভালো, তাহলে সেটা ডেফিনেটলি ট্রাই করতেই পারি। এই মুহূর্তে কিন্তু আমার ডান দিকে রয়েছে তিস্তা নদী আর বাঁ দিকে রয়েছে পাহাড়। আমি কিন্তু সেবক ফরেস্টটা পুরোই ক্রস করে আমি চলে এসেছি। এবার আস্তে আস্তে আমার হাই ইনক্লাইন নেওয়া শুরু হয়ে গেছে। সময় হয়েছে এখন 7:18, আর গুগল বাবাজি বলছে 9:14 মধ্যে আমাকে রংপুর পৌঁছে দেবে। বাট রংপুর পৌঁছানোটা আমার কাছে বড় কথা নয়, আমার মেন এখন দরকার হচ্ছে একটা হোমস্টে। কারণ 9:18 গিয়ে যদি আমি রংপুরে পৌঁছাই, তাহলে ওখানে গেলে আমি খেতে পাবো না হোমস্টেতে। তো এটাও একটা ব্যাপার। তো যাই হোক, আমি দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য, দাঁড়িয়ে আমি হোটেলের খোঁজ খবরটা নিয়ে নেব, সেই বুঝেই আমি এগাবো। অনেকটা চলে এসেছি, প্রায় এখন 42 কিলোমিটার বাকি আছে। ও এই হচ্ছে রুদ্রর অবস্থা। আর দাঁড়িয়ে জাস্ট এই দোকানটাতে একটুখানি চা খাবো, তারপরে ভাবনা চিন্তা করছি রংপুরে ফোন করব। যদি রংপুরে খাবার রাখে তাহলে রংপুরে থাকবো, নইলে তার আগে আশেপাশে কোথাও একটা হোটেল থেকে যাবো। এটাই আপাতত প্ল্যানিং। বাদবাকি কথা বলছি। চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিই। ও वाला বিস্কিট এক দিজিয়ে, ও वाला চা বিস্কিট খেয়ে আমি বেরিয়ে পড়লাম। সময় হয়ে গেছে এখন প্রায় 8:21। আর যত রাত্রির হচ্ছে তত একদিকে হাওয়াটা বাড়ছে, তার সাথে একটা ঠান্ডা ওয়েদারও তৈরি হচ্ছে। তো ওরা আমাকে বলছিল টেন্টে থাকার জন্য, বাট আমি এত দূর রাইড করে এসেছি, টেন্টে আমি আজকে কমফোর্টেবল না। কারণ আমার একটা বিছানা দরকার, যেখানে আমি একটুখানি ঠিকঠাক মতো রেস্ট করতে পারবো। টেন্টের মধ্যে ডিরেক্ট ওরা একটা ব্ল্যাঙ্কেট পেতে দেবে, তার উপরে আর একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়া আমার পক্ষে খুব ডিফিকাল্ট হবে আজকের দিনটা অ্যাটলিস্ট। সেই জন্য আমি থাকলাম না, বেরিয়ে পড়লাম। তো এখান থেকে যতদূর যাওয়া যায় যাব, তার মধ্যে
ভালো কোনো হোটেল দেখে আমি আজকে রাত্রি থেকে যাব, তারপর কালকে মানগান চলে যাব। কালকে বিগ পার্টি আছে মানগানে, তারপর মানগান থেকে চলে যাব লাচুং। আর যদি লাচেন খুলে দেয় তার মধ্যে, তাহলে আমার লাচেনটা কমপ্লিট করা যেতে পারে। এটা হচ্ছে প্ল্যান। তো দেখা যাক কি হয়। তো আপাতত আমি এখান থেকে রংপুর ম্যাপটাই অন করে রেখেছি। রংপুর এখান থেকে 47 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। জানি না রাস্তা কোন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি চলেছি। তো মাঝপথে অনেক হোটেল এরকম পেয়ে যাব, তো সেগুলোতে একবার কোয়ারি করে নেব, যদি ভালো কোনো অপশন থাকে তো ওখানে থেকে যাব। ফাইনালি এখন সময় হয়ে গেছে রাত্রি 10:10। আমি মানে কোনো রকম টার্গেট নিয়ে ফাইনালি রংপুরে পৌঁছে গেছি। পরে ভাবলাম যে এদিক ওদিক থাকার থেকে রংপুরে গিয়ে থাকি, সকালে একটু লেটে বেরোবো, তাহলে মানগান তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ এখান থেকে মানগান অনেকটা কম রাস্তা। তো এটা প্ল্যান করেই আমি রংপুর চলে এসেছি। তো রংপুর আসার পরে এই হচ্ছে আমার রুম, সমস্ত অগোছালো করে, যেহেতু আমি একাই থাকবো তাই এখানে সব কিছু থাকবে। আর এই জায়গাটা পুরো বিছানায় আজকে হাত পা ছড়িয়ে শোবো। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে রয়েছে তিস্তা নদী, আর জলটা এত সুন্দরভাবে যাচ্ছে, জাস্ট খালি শোনো। কালকে সকালের যে নতুন ব্লগ বানাবো সেই ব্লগে দেখতে পাবে যে কি ওয়েদার, বাইরের কি কন্ডিশন, সবটাই দেখতে পাবে। বাইকটা রয়েছে সামনে, জাস্ট বাইকটা পার্কিং করার পরে ওরা আলোটা নিভিয়ে দিয়েছে, তাই আর বাইকটা দেখাতে পারবো না। রাতের ডিনার চলে এসছে, ভাত, ডাল, চিকেন কষা, ফুলকপি আলুর তরকারি, আর দিকে পাঁপড় আছে, চাটনি আছে, স্যালাড আছে। তো চলো আগে ফ্রেশ হইনি, তারপরে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বেশিক্ষণ আজকে জেগে লাভ নেই, কারণ কালকে আমাদেরকে অনেক এক্সপ্লোর করতে হবে। কালকে এখান থেকে আমি মানগান যাব, মানগানে ফুল টু মস্তি করব, তারপর লাচুং যাব, এটাই প্ল্যান। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।